রাশিয়া সরাসরি বলেছে যে বাংলাদেশকে ভারতের সাথে টেনশন কমাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, না হলে ইউক্রেনের মতো অবস্থা হয়ে যাবে। এটা কোনো সাধারণ কথা নয়, এর পিছনে লুকিয়ে আছে ভারতের নীরব কিন্তু মারাত্মক শক্তি, যা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে ভারত আর চুপ করে থাকবে না। ভারত কিংবা ভারতের গোয়েন্দা সংস্থার বিপক্ষে অকারণ দোষ চাপিয়ে মোহাম্মদ ইউনূস যে কি বড় ভুল করেছেন তা তিনি এবার হাড়ে হাড়ে বুঝতে পারছেন। এবার বাংলাদেশের সাম্প্রতিক সময় ভয়াবহ পরিস্থিতি নিয়ে একযোগে মুখ খুললেন আমেরিকা এবং রাশিয়া, এবং এই পুরো বিষয়টি এই জায়গায় যেতই না যদি অকারণ তিনি ভারতবর্ষের মতো প্রভাবশালী এক রাষ্ট্রকে টেনে বিবৃতি দিতেন। তাহলে ইউনূস যে সারাক্ষণ বলে যান আমি জানি না, আমি করিনি, আমি শুনিনি, অন্যরাই করেছে, এই সমস্ত যুক্তি আর সার্জিও ঘোর মানতে চাননি। তখন সার্জিও ঘোর বলেন যাই করুক তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের কথা যদি না শোনেন তার উপযুক্ত ফল আপনাকে ভুগতে হবে, এবং সেটা কিন্তু খুব বেশি দূরে নয়। আর এদিকে আওয়ামী লীগ এখন সংগঠন নাই, কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে, এবং এই জনসমর্থনকে যে কোনোভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। যে ভারতের প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সরকার সবাই আওয়ামী লীগ করে। এই সমর্থনে আওয়ামী লীগ যত বিপদে থাকুক না কেন, এই সমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন, এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলবো প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি করবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারত কিংবা ভারতের গোয়েন্দা সংস্থার বিপক্ষে অকারণ দোষ চাপিয়ে মোহাম্মদ ইউনূস যে কি বড় ভুল করেছেন তা তিনি এবার হাড়ে হাড়ে বুঝতে পারছেন। এবার বাংলাদেশের সাম্প্রতিক সময় ভয়াবহ পরিস্থিতি নিয়ে একযোগে মুখ খুললেন আমেরিকা এবং রাশিয়া, এবং এই পুরো বিষয়টি এই জায়গায় যেতই না যদি অকারণ তিনি ভারতবর্ষের মতো প্রভাবশালী এক রাষ্ট্রকে টেনে বিবৃতি দিতেন। বাংলাদেশের ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা ঘটেছে তা কিন্তু বাংলাদেশের ইন্টারনাল সাবজেক্ট। মোহাম্মদ ইউনূস সরকার বিশ্বাস করেন বাংলাদেশের ইলেকশনও এক ইন্টারনাল ইস্যু, কিন্তু ওসমান হাদির মৃত্যুর ঘটনা কিংবা বাংলাদেশের ইলেকশন নিয়ে তিনি অকারণে ভারত বিরোধী একাধিক স্টেটমেন্ট দিতে শুরু করেন। এর ফলে কি হয়, ডিপ্লোম্যাসিতে যখন আপনি অকারণ তৃতীয় কোনো শক্তিকে টানবেন বা দ্বিতীয় কোনো শক্তিকে টানবেন, তখন আন্তর্জাতিক স্তরের কাছে বিষয়টা ওপেন হয়ে যায়। ফলে এই সহজ জিনিসটি মোহাম্মদ ইউনূস সরকার বোঝেন না, এবং যেহেতু ভারত ইনভলভ হতে চায়নি প্রথম থেকে, কিন্তু ভারতকে জুড়ে ফেলা হয়েছে, ফলে অটোমেটিকলি ভারতের সহযোগী রাষ্ট্র রাশিয়া এ বিষয়ে মুখ খুলেছে এবং পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই এবং ভারতকে নিয়েই তাকে চলতে হবে। মনে রাখবেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে রাশিয়ার বিপক্ষে একগুচ্ছ অভিযোগ মোহাম্মদ ইউনূসের এই ছাত্রনেতারা, এই উপদেষ্টারা এবং মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু করেছিল। তারা সরাসরি বলেছিল যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার সঙ্গে যে চুক্তি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের হয়েছিল তা দুর্নীতিগ্রস্ত একটি চুক্তি। অর্থাৎ ছলে বলে কৌশলে আদানি হোক, রাশিয়া হোক কিংবা অন্য কোনো সহযোগী পার্টনার হোক, যে চুক্তি শেখ হাসিনা করেছেন সব চুক্তিকে দুর্নীতিগ্রস্ত বলে দিয়েছিলেন এই মোহাম্মদ ইউনূস সরকার। ফলে সে সময় রাশিয়া কিন্তু মোহাম্মদ ইউনূসকে কড়া ভাষায় জবাব দিয়ে বলেছিলেন প্রমাণ করুন দুর্নীতি হয়েছে। কোনো অবস্থাতেই দুর্নীতি হয়নি। এবং মনে রাখবেন, এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র শুধুমাত্র রাশিয়া যে স্টেক হোল্ডার তা নয়, ভারতও কিন্তু এর সহযোগী একটি পার্টনার। ফলে সব মিলিয়ে ভারতের দিকে আঙুল তোলা মানে আসলে আপনি আন্তর্জাতিক মঞ্চে আরো অনেকগুলো রাষ্ট্রকে যে ইনভাইট করছেন তা কিন্তু বুঝতে পারলেন না। কিন্তু এখন দেখুন, বাংলাদেশের ইলেকশন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত, রাশিয়ান রাষ্ট্রদূত, ভারত একযোগে কমেন্ট করতে শুরু করেছে। ফলে মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্তরের খেলাটা কিন্তু শেষ হয়ে গেছে। বলা ভালো, ভারত কালকেই শেষ করে দিয়েছে তার জোরালো স্টেটমেন্ট দিয়ে। মার্কিন রাষ্ট্রদূত কি বলেছেন, কেন চারিদিকে এত হইচই হচ্ছে? দেখুন, মার্কিন রাষ্ট্রদূত যা বলেছেন তা আসলে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টাটা বাজিয়ে দিয়েছে। তিনি পরিষ্কার বলেছেন যে আপনি প্রতিবেশী তো বদলাতে পারবেন না। ফলে আপনি যখন প্রতিবেশী বদলাতে পারবেন না, তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করছেন কেন? পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে তিনি কাঠগড়ায় তুলেছেন, এবং ওসমান হাদির মৃত্যুতে কেন ভারতকে অকারণ দোষারোপ করা হয়েছে সেই প্রশ্নও কিন্তু তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বসমক্ষে তুলে দিয়েছেন। আমি কোট আনকোট মার্কিন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন কালকে কি বলেছেন বাংলাদেশে আমি একটু আপনাদেরকে বলছি, তাহলেই বুঝবেন কিভাবে পুতিন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পাশে ফের একবার এসে দাঁড়ালেন। পরিষ্কারভাবে তিনি বলেছেন যে রাশিয়া এর আগে কখনো কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কমেন্ট করেনি। এটা একদম ঠিক একটি স্টেটমেন্ট। রাশিয়া কখনো কোনো দুই রাষ্ট্রের মধ্যে ঢোকেনি। ইতিহাস যদি দেখবেন যে কোনোদিনই রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের কমেন্ট আসেনি। কিন্তু এই প্রথমবার তারা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কমেন্ট করছে, কারণ এই কমেন্ট করার লাইসেন্সটি মোহাম্মদ ইউনূস দিয়ে দিয়েছেন। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? এই যে স্টেটমেন্ট আমি আপনাদের শোনাবো, এখানে 1971 সালের একটি ঘটনাকে রাশিয়া টেনে এনেছে।
এবং তারা স্পষ্ট বলেছে 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতার মুক্তিযুদ্ধ হয়েছিল সে সময় রাশিয়া এবং ভারত একত্রে বাংলাদেশের সহায়তা করেছিল। ফলে বাংলাদেশের এই সরকার 1971 সালে যারা মুক্তিযুদ্ধকে স্বীকারই করে না, যারা ভারতের বিপক্ষে চক্রান্ত বলে দাগিয়ে দেয়, তারা সরাসরি রাশিয়ার থেকে শুনছে ভারতই ভাই আপনাদেরকে স্বাধীন করেছে, ফলে ভারতের সঙ্গে সম্পর্কটি খারাপ করছেন কেন? বেসলেস অ্যালিগেশন কিসের জন্য দেওয়া হচ্ছে? রাশিয়ার রাষ্ট্রদূত পরিষ্কার বলেছেন যে আমরা কোনো দেশের দ্বিপাক্ষীয় সংঘাত নিয়ে কথা বলি না, তবে এই পরিস্থিতিটি আমরা পর্যবেক্ষণ করছি এবং এই পরিস্থিতিটি শুধু দুটো দেশ নয়, দক্ষিণ এশিয়ায় এক নেগেটিভ বার্তা দিচ্ছে এবং এই নেগেটিভিটি আলটিমেটলি আমাদেরকে কোথাও পৌঁছে নিয়ে যায় না। পাশাপাশি তিনি পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে 1971 সালে আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা ছিল। ভাবুন, বাংলাদেশে বসে রাশিয়া বলছে 1971 সালে স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা ছিল। ফলে মোহাম্মদ ইউনূসের কি আর কিছু বলার থাকে? এইটাইতেই বোঝা যায় যে কিভাবে তিনি চাপে পড়েছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা ছিল, রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল। ভারত, বাংলাদেশ এবং রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল। সে সময় মাইন পরিষ্কারের কাজেও সহযোগিতা করা হয়েছিল। আমার অবস্থান পরিষ্কার, যে কোনো ধরনের উত্তেজনা দ্রুত সম্ভব কমাতে হবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছে রাস্তাটা বন্ধ হয়ে গেল রাশিয়ার পক্ষ থেকে। নয় আপনি উত্তেজনা কমান, না হলে ঘরের ছেলে ঘরে ফিরে যান, অকারণে ভারত বিরোধী কথাবার্তা বলবেন না। পাশাপাশি এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে। সেখানে তারা বলেছেন যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বিগত সরকারের সময় সই হয়েছিল। এই চুক্তিটি আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমাদের ব্যবসার জন্য ইম্পর্টেন্ট, কারণ রাশিয়ার ব্যবসায়ীরা অপেক্ষা করছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, ভালো করে শুনুন, খুব ইম্পর্টেন্ট লাইন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশিরা বা ব্যবসায়ীরা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ফলাফলের অপেক্ষা করছে। অর্থাৎ নির্বাচন করুন, ফলাফল প্রকাশ করুন। রাশিয়া বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট বাংলাদেশে করে দিয়েছে, ফলে অকারণে এই গড়িমসি না করে দ্রুত সম্ভব নির্বাচন অর্গানাইজ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কাজ শুরু করুন। শুধু রাশিয়া সরকার নয়, রাশিয়ার একাধিক ইনভেস্টর, ব্যবসা যারা করেন তারাও কিন্তু অপেক্ষা করছে। এবং পরবর্তীকালে তিনি বলেছেন আমরা একটি ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ, অহিংস, চরমপন্থা মুক্ত এবং সহিংসা মুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া চায় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করুক, বাংলাদেশ নির্বাচন করুক, নতুন সুনির্বাচিত সরকার আসুক, রাশিয়ার কাজ শুরু করবে, ভারত, রাশিয়া, বাংলাদেশ আবার আগের মতো একত্রে কাজ করবে 1971 সালের মুক্তিযুদ্ধের মতো। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছে রাশিয়ার দরজা বন্ধ হয়ে গেল। এবার আমেরিকার প্রসঙ্গে আসুন। কালকে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিনি কালকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে 8 ঘন্টা ফোনে কথাবার্তা বলেন। এবার আমেরিকা কেন পুরো বিষয়টা ঢুকে গেছে? কারণ আমেরিকা বুঝে গেছে যে বাংলাদেশ ইস্যুটা তারা প্রথম থেকে ভুল ক্রিয়েট করতে শুরু করেছে। তারা ডিপ স্টেটের ষড়যন্ত্রে মোহাম্মদ ইউনূস নামক এক পাপেটকে তো বসিয়ে দিয়েছে, কিন্তু মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে 1.5 বছরে পুরো বিষয়টাকে ঘেটে ঘ করে ফেলেছেন। ফলে দক্ষিণ এশিয়ার সাপেক্ষে এই মুহূর্তে ভারতও আমেরিকার বিপক্ষে চলে যাবে মোহাম্মদ ইউনূসের জন্য। এমনকি এই পুরো সিনারিওতে, যা এর আগে কখনো হয়নি, এই প্রথমবারের জন্য হয়েছে যে রাশিয়া ঢুকে পড়েছে এবং রাশিয়ার ইনভেস্টমেন্ট, রাশিয়া একাধিক বাইল্যাটেরাল রিলেশন, সমস্ত বিষয় নিয়ে কমেন্ট করতে শুরু করে দিয়েছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রদূত এই পুরো বিষয়টা ইন্টারফেয়ার করেন এবং মোহাম্মদ ইউনূস তাকে সেই পুরনো চর্বিত চর্বণ যে নির্বাচন করতে দিচ্ছে না আওয়ামী লীগের নেতা মন্ত্রী কর্তারা, ভারতে বসে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, কোটি কোটি টাকা বাংলাদেশে ঢালছে, নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, এই সংক্রান্ত সেই মিথ্যে কথাগুলো মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয় এবং মার্কিন রাষ্ট্রদূত পরিষ্কার বলে দেন ভাই অনেক হয়েছে, নির্বাচনটা করুন। এবং মোহাম্মদ ইউনূস সরকার কালকে আমেরিকাকেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হচ্ছে। অর্থাৎ যে আমেরিকা এই মোহাম্মদ ইউনূসের উপর ভর করে বাংলাদেশকে নিয়ে একাধিক পরিকল্পনা করেছিল, সেই বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকারের জবনিকা পতনও কিন্তু নিশ্চিত হয়ে গেল আমেরিকার দ্বারা। আমেরিকা সার্জিও গোরকে দিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে ভাই তুমি ভারতের সঙ্গে বিরোধ করেছো, তুমি সমস্ত বিষয়ে ঘেটে ঘ করে দিয়েছো, আলটিমেটলি বাংলাদেশের পরিস্থিতিও তুমি একদম শেষ পর্যায়ে নিয়ে পৌঁছেছো, অনেক হয়েছে ভাই, এবার নির্বাচনটা করো, কারণ বাংলাদেশের জন্য আমেরিকা ইন্দো প্যাসিফিকে বিপদে পড়বে, এটা কিন্তু আমরা চাই না। ফলে কালকে মোহাম্মদ ইউনূস মার্কিন দূতকেও জানিয়ে দিয়েছেন নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতেই। ফলে বাংলাদেশের এই হাদিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর যে খেলা বাংলাদেশের সরকার করেছিল, আলটিমেটলি আন্তর্জাতিক স্তর সেই খেলাটাকে সমূলে উৎপাটন করে ভেস্তে দিল। পাশাপাশি রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও কালকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে বাংলাদেশে, স্পেশালি দীপু দাস হত্যাকাণ্ডকে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ বলেছে সংখ্যালঘুর উপর এই ধরনের অত্যাচার আমরা মানব না, অবিলম্বে আইন প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশের এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। সেই স্টেটমেন্ট আপনারা দেখছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের হাতে কি পড়ে থাকলো? হাতে একটা হ্যারিকেন, কাঠ পেন্সিল, কিচ্ছু নেই, নির্বাচনও পেছালো না, ঘরের ছেলে ঘরে ফেরার সময়টা হয়ে গেছে। ভারতের সঙ্গে লাগার পরিমাণ যে কি মোহাম্মদ ইউনূস হারে হারে টের পেতে শুরু করে দিয়েছেন। ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশে এলো না, ইউনূসের সাথে ফোন আলাপ হলো, কি আলাপ হলো, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রায় 15 দিন আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের
বিশেষ দূত, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা, বাংলাদেশের আগামী নির্বাচন ইত্যাদি নানা আলাপ আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। কিন্তু আসছেন করেও আর এলেন না, বিশেষ করে বাংলাদেশের সার্বিক সাংঘর্ষিক যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতির কারণে এলেন না। না এসে গতকাল 22শে ডিসেম্বর সন্ধে 7:30 নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং একই সাথে তিনি ভারতে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আশা পুনর্ব্যক্ত করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথামালা সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে গতকালকে সার্জিও গোর কেন ইউনূসকে ফোন করলেন? এখানে অনেক কিছু আছে, নির্বাচন, একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক, তিনি ভারতেই বসে আছেন সার্জিও গোর, কিন্তু ভারত এগুলো কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। ভারত বাংলাদেশের এই যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, এগুলো নিয়েও আলাপ হয়েছে, কথা হয়েছে এবং স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে গুরুত্ব দিয়েছেন। মোদ্দা কথা আপনি যদি দেখেন যে এই যে নির্বাচনটা আসন্ন, নির্বাচনটা হতে যাচ্ছে, নির্বাচনটা কিন্তু আসলে হয়ে যাবে। নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? আমি বারবারই বলি যে নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো দেশে যে একটা চাপ তৈরি করার, সেই চাপ তৈরি করবার মতো কেউ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন করে ফেলবে, আর চাপ তৈরি করতে পারতো একমাত্র আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে সংগঠন হিসেবে নেই। নির্বাচনটা যদি না হয় তাহলে এই যে যারা সোজা কথা দেশবিরোধী যারা, তাদের মধ্য থেকে নির্বাচন ভণ্ডুল করার পায়তারা হবে বা নির্বাচন বানচাল করার চেষ্টাটা হবে, এবং সেটা হবে দেশের জন্য ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলা, আর একটা ক্ষতির কারণ হতে পারে। কারণ নির্বাচনটা ভণ্ডুল করবে জামায়াতের নেতৃত্বে যে বলয়টা, সেটা যদি দেখে যে তারা নির্বাচনে পরিস্থিতি খারাপ, ইতিমধ্যে পরিস্থিতি খারাপ তারা বুঝে গেছে। কারণ তারেক রহমান দেশে আসছেন, কেন আসছেন, কিভাবে আসছেন, কোন প্রক্রিয়া আসছেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। নয়াদিল্লির একটা সমর্থন আছে, প্রচ্ছন্ন সমর্থন আছে তারেক রহমানের দেশে আসার বিষয়ে। কারণ গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগকে দেখেছে, হ্যাঁ আওয়ামী লীগকে সহযোগিতা করছে, এখনো পর্যন্ত করছে ভারত। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগকে সহযোগিতা করছে। কিন্তু আওয়ামী লীগ যে সংগঠনটা, আমি বারবার বলি, সেই সংগঠনটা আসলে ভেঙে পড়েছে। ভেঙে পড়বার কারণে দেশের এই যে জঙ্গি উত্থান, ভারত ভূমি পর্যন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা, এগুলো থেকে আওয়ামী লীগকে দিয়ে এখনই বাঁচবার, গত 1.5 বছর ধরে যখন ভারত দেখেছে বাঁচবার কোনো উপায় নেই, তখন একটা বিকল্প উইন্ডো খুলেছে। সেই উইন্ডো ভারতের সাথে যোগাযোগ করেছে, ভারত সরকারও তাতে সায় দিয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসছেন, নির্বাচন হতে যাচ্ছে এবং নির্বাচন প্রতিহত করার কথা আওয়ামী লীগের বা 14 দলের, সেটি সম্ভব হচ্ছে না। এবং বিদেশ প্রতিহত করার কথা, বিদেশও যে প্রতিহত করবে, নির্বাচনটা হবে না এমন লক্ষণ এখনো নেই। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, যে তারা নির্বাচনটা ঠেকিয়ে দেবে, লক্ষণটা কিন্তু নেই। কাজে নির্বাচনটা হয়ে যাবে। আমি বারবারই বলছি, নির্বাচন ভণ্ডুল করতে পারে শুধুমাত্র এই জামাত জঙ্গি গোষ্ঠী। তবে নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচিত পার্লামেন্ট কতদিন টিকবে সেটি খুব বড় ধরনের প্রশ্ন। কারণ এই যে বিএনপি স্পেস পাচ্ছে, ধরুন বিএনপি ক্ষমতায় এলো, কিন্তু বিএনপি যদি ভারতের সাথে প্রতিশ্রুতির এতটুকু ব্যত্যয় করে, দেশ চালাতে পারবে না। আরেকটি কারণে দেশ চালাতে পারবে না, 5 বছর মেয়াদ তো দূরের কথা, 6 মাস মেয়াদও পূরণ করতে পারে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ জামাত বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। আর এদিকে আওয়ামী লীগ এখন সংগঠন নাই, কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে, এবং এই জনসমর্থনকে যে কোনোভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জামাত বিএনপিকে উত্তপ্ত করবে, জামাত বিরোধী দলে যাবে, বিএনপি যাবে ক্ষমতায়, বিএনপিকে উত্তপ্ত করে 12টা বাজিয়ে দেবে নানাভাবে। এবং বিএনপি এই যে এখন ভারতের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ, এই প্রতিশ্রুতি কতটুকু রাখবে সেভাবে যথেষ্ট সন্দেহ আছে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন, অত্যাচার কিংবা নানা রকম এগুলো মাত্রা বাড়িয়ে দিতে পারে, বেড়ে যেতে পারে। কারণ বিএনপির চেন অফ কমান্ড বলতে কিছু নেই। এই চেন অফ কমান্ড যেহেতু নাই, সেহেতু অত্যাচার নির্যাতন বিএনপি ক্ষমতায় এলে আরো বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার ফলে গ্যাঞ্জাম মাস্ট, এবং আওয়ামী লীগ ততদিনে মাস্ট সংগঠিত হবে, সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক। আওয়ামী লীগের সবচেয়ে বড় সাপোর্ট বা সবচেয়ে বড় শক্তির জায়গাটা ভারত। এটা প্রকাশ্যেই বলি যে ভারত আওয়ামী লীগের শক্তির জায়গা। আমি বারবার অসংখ্য ভিডিওতে বলেছি, বারবার এই কথাগুলো শুনতে হয়, তারপরেও বলি যে ভারতের প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে, বিরোধী দল থেকে শুরু করে, সরকার, সবাই আওয়ামী লীগ করে।
এটা মজা করে বলছি, আরেক দেশের জনগণ কেন বাংলাদেশের রাজনৈতিক দল করবে? আওয়ামী লীগ করে বলতে আওয়ামী লীগের প্রতি সমর্থন। এই সমর্থনে আওয়ামী লীগ যত বিপদে থাকুক না কেন, এই সমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে। এবং আর একটা খুব শর্ট টাইমের মধ্যে নির্বাচন হবে, সেটা 6 মাস 1 বছরের মধ্যে হতে পারে, কিন্তু এবারের নির্বাচনটা হয়ে যাচ্ছে। কারণ সার্বিকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে, দেশে এই নির্বাচনটা প্রতিহত করার কোনো ব্যবস্থা বা কে করবে এটা আপনি খুঁজে পাবেন না। বিদেশিরা এই নির্বাচনটা প্রতিহত করবে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। গতকাল সার্জিও গোর মোটামুটি স্বাভাবিক আলাপ সালাপি করেছে যে নির্বাচন না হোক এসে এই সব কিছু বলেননি। তো সেই জায়গা থেকে নির্বাচনও হয়ে যাচ্ছে, শুধুমাত্র যদি জামাত গোষ্ঠী নির্বাচন বয়কট না করে, নির্বাচন ভণ্ডুল না করে। তারা ভণ্ডুল করবে কিন্তু দেশের 12টা বাজানোর জন্য, তারা এই বর্তমান ব্যবস্থাকে আরো দীর্ঘস্থায়ী করে টেনে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখন জামাত হচ্ছে প্রধান ক্ষমতার অংশীদার, সবচেয়ে বেশি ক্ষমতা এনজয় করছে জামাত। এই ক্ষমতা এনজয়টাকে কিন্তু ভারতও ভালোভাবে দেখছে না, ভারতও ভালোভাবে দেখবে না। এই যে বিশেষ করে সাম্প্রতিক সময়ে উস্কানি, এই উস্কানিটা এই জামাত বলয় থেকে উস্কানিটা হচ্ছে, এগুলো ভালোভাবে দেখছে না এবং বিএনপির জন্য স্বস্তিকর নয়। এই জন্য নির্বাচনটা যে কোনোভাবে ভারত চাইছে, বিএনপি চাইছে নির্বাচন হয়ে যাক। এখন নির্বাচন মাস্ট হয়ে যাবে। সবকিছু মিলে আমরা আরো বেশ কিছু সময় একটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে থাকবো। তবে আগামী 24 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট তারেক রহমান দেশে আসা পর্যন্ত। তারেক রহমান যদি দেশে আসতে পারেন, আজকে 23 তারিখ, কালকে 24, আগামীকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেবেন। যদি তিনি দেশে আসতে পারেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। এখন আমরা সবকিছু দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।